বসন্তের রং প্রথম পর্ব। 5 বছর আগে বিয়ের আসরে তাকে ফেলে পালিয়ে যাওয়া প্রেমিক নামক পুরুষটাকে হঠাৎ এত বছর পর চোখের সামনে দেখে একরকম থমকেই গিয়েছিল মাহিনুর। পৃথিবীটা যেন হুট করে থেমে গেছে তার। মাহিনুরের সর্বাঙ্গ যেন থরথর করে কাঁপছে, অথচ তার সামনে ফর্মাল ড্রেসে দাঁড়ানো সেই নিষ্ঠুরতম পুরুষ প্রত্যয় এহসান কি সুন্দর স্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে আছে। মাহিনুর কিছু বলার পূর্বেই প্রত্যয় তাকে এড়িয়ে সোজা গিয়ে সামনে বরাদ্দকৃত সবচেয়ে সম্মানীয় চেয়ারটিতে বসে পড়ে। তারপর তারই কাগজগুলো উল্টে পাল্টে দেখতে থাকে, যেন সে কোনো এক অপরিচিতা। মাহিনুর বর্তমানে সবচেয়ে নামকরা এহসান মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা জবের ইন্টারভিউয়ের জন্য এসেছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন তার ডাক পড়ে কাঙ্ক্ষিত কক্ষে, সে বেশ পরিপাটি হয়ে ভেতরে যেতে নিলেই তাকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে তার এককালীন প্রেমিক প্রত্যয়। মাহিনুরও তার পেছন পেছন প্রবেশ করে, তবে প্রত্যয় এহসান মুখটা ঘোরাতেই তার চোখে চোখ পড়ে মাহিনুরের। মাহিনুর সেখানেই স্থির হয়ে যায়, তবে তার কোনো প্রতিক্রিয়া তখনও ছিল না, এখনও নেই। প্রায় 1 বছর 8 মাসের প্রেম ছিল তাদের। তারপর বহু কষ্টে নাম পরিচয়হীন প্রত্যয়কে বিয়ে করার জন্য রাজি করিয়েছিল, অথচ সেই বিয়ের আসরেই আর প্রত্যয় এসে পৌঁছায়নি। একদিনেই কেমন গায়েব হয়ে গেছিল সে, যেন আগুনে পুড়ে প্রত্যয়ের শেষ চিহ্নটুকুও নিঃশেষ হয়ে গিয়েছিল তার জীবন থেকে। বহু খুঁজেও তার নাগাল পায়নি মাহিনুর। সেই দিনের সেই বিভীষিকাপূর্ণ দিনের কথা মনে পড়তে মাহিনুরের যেন দম আটকে আসে। মাহিনুরকে দরজায় ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইন্টারভিউ রুমে থাকা একজন বলে ওঠে, প্লিজ কাম ইন। মাহিনুর পূর্বের ন্যায় দাঁড়িয়ে আছে। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এবার প্রত্যয় এহসান নিজেই বলে ওঠেন, এক্সকিউজ মি মিস, আপনি ভেতরে আসতে পারেন। প্রত্যয় বেশ উচ্চস্বরেই ডাকে মাহিনুরের সজ্ঞান ফেরে। তারপর ছলো ছলো চোখে তাকায় প্রত্যয়ের দিকে। কেন ঠকিয়েছিলে আমায়? কী অপরাধ ছিল আমার? এক্সাম বোর্ডে সবাই বেশ অবাক হয়েই তাকিয়ে আছে মাহিনুরের দিকে, কিন্তু মাহিনুরের তীক্ষ্ণ দৃষ্টি এখনও প্রত্যয়ের দিকেই স্থির। তবে প্রত্যয় এহসান বেশ শান্ত এবং স্বাভাবিকভাবেই দৃষ্টি নিক্ষেপ করে মাহিনুরের দিকে। প্রতিক্রিয়াহীনভাবেই বলে ওঠে, আপনার কোথাও ভুল হচ্ছে মিস। কী যেন নাম আপনার? মাহিনুরের ঘৃণার পরিমাণকে কয়েক গুণ বাড়িয়ে দিতে প্রত্যয় এহসান এইটুকু কথাই যথেষ্ট ছিল। নাটক করছেন আমার সাথে, ভণ্ড প্রতারক। প্রত্যয়ের পাশে বসা মধ্যবয়স্ক লোক একরকম ধমকের স্বরেই বলে ওঠে, কাকে কি বলছেন জানেন? উনি কে? জব হলে উনি আপনার বস হবে, তার সাথে এভাবে কথা বলছেন? বেসিক ম্যানার্সও জানেন না? মাহিনুর ছোট্ট করে হেসে উত্তর দেয়, জানি না, আসলে ভুলটা আমার। আমি ভুল মানুষকে ভুল জায়গায় বসিয়েছিলাম। সব ভুল, সব অপরাধ আমার, শুধু আমার। প্রত্যয় চট করে উত্তর দেয়, আপনারই তো মিস। মাহিনুর আর কোনো কথা বলে না, উল্টো ঘুরে হাঁটা ধরতেই একজন বলে বসে, আপনি ইন্টারভিউ দেবেন না মিস মাহিয়া ইয়াসমিন? মাহিনুর পেছন ফিরে উত্তর দেয়, না। প্রত্যয় বলে ওঠে, যদি আপনার জবটা প্রয়োজনই না থাকে তবে এসেছেন কেন? আমাদের সময়ের দাম জানেন? কেন নষ্ট করলেন? সরি, ক্ষমা করবেন, অপরাধ করে ফেলেছি, বড্ড অপরাধ হয়ে গেছে। তবে আপনার চেয়ে বেশি অপরাধী নই আমি। হোয়াট ডু ইউ মিন? আপনার কি মাথায় সমস্যা আছে? কি বলতে চাইছেন আপনি মিস? আপনার তো এখানে দাঁড়ানোর মতো যোগ্যতাও নেই। আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য কোনো জব আমরা অফার করি না, তবুও এখানে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। কেন জানেন? শুধুমাত্র ঐশ্বর্যের কথায়, নয়তো
সে যাই হোক, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইটস টু ওয়েস্ট আওয়ার টাইম মিস। প্রত্যয় ঝাঁঝালো কণ্ঠ কিছুটা ভড়কে যায় মাহিনুরের সেই রাগ। অভিমান মেশানো কণ্ঠে বলে ওঠে, মিস নয়, মিসেস, মিসেস বলুন। কথাটা শোনা মাত্র প্রত্যয়ের কপাল আপনা আপনি কুঁচকে যায়। অবাক চোখের পাতায় মাহিনুরের দিকে তাকায়। মাহিনুর আরও কিছু বলতে নিলে প্রত্যয় হাতে থাকা তার ডকুমেন্টসগুলো মাহিনুরের দিকে ছুঁড়ে দিয়ে বলে, গেট আউট। মাহিনুর এবার রাগে দুঃখে কান্না করে দেয়, তবে প্রত্যয় যেন তাতে বিন্দু মাত্র মায়া জন্মায় না। সে সজোরে ধমকের সুরে বলে ওঠে, আউট। মাহিনুর আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না, এক ছুটে সেখান থেকে বেরিয়ে যায়। প্রত্যয় আর সেদিকে তাকায় না, বিরক্তের সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বাকিদের উদ্দেশ্যে বলে, আমি একা থাকতে চাই, প্লিজ লিভ মি অ্যালোন। প্রত্যয় আহসানের একটা হুঙ্কারে মুহূর্তে তার পার্সোনাল কেবিন খালি হয়ে যায়। প্রত্যয় 12তলা ভবনের স্বচ্ছ কাঁচ ভেদ করে নিচে তাকায়, দৃষ্টি নিবদ্ধ নিচে ব্যস্ত রাস্তাতে। তবে তার স্বাভাবিক মুখমণ্ডল দেখে তার ভেতরের অবস্থা বোঝার উপায় নেই বললেই চলে। ব্যস্ত রাস্তা দিয়ে এলোমেলো উদ্ভ্রান্তের মতো ছুটছে মাহিনুর। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা মনে হচ্ছে তার। এটা কি সত্যি সেই প্রিয় যাকে সে ভালোবেসে বাবা ভাই পরিবারকে পায়ে ঠেলে দিয়েছিল? না, সে নয়। যদি সে হয়েও থাকে তবুও তাতে কিছু যায় আসে না তার, কারণ প্রিয় নামটা সে তার জীবন থেকে মুছে দিয়েছে। রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে মাহিনুর। প্রত্যয় এহসান হোক বা প্রিয়, তাকে সে ক্ষমা করবে না, কিছুতেই করবে না। বারবার মাহিনুরের চোখের সামনে ভেসে উঠছে অতীত। সালটা তখন 2019। মাহিনুর সবে এসএসসি দিয়ে কলেজে ভর্তি হয়েছে। সে বরাবরেরই উচ্ছৃঙ্খল, আমোদপ্রেমী মেয়ে, বাবার আদরের রাজকন্যা। কলেজে প্রথম পরীক্ষায় অঙ্কে ফেল দেখে তার বাবা কোথা থেকে প্রত্যয়কে প্রাইভেট টিউটর হিসেবে নিয়ে আসে। প্রত্যয় বোধহয় তখন সবে এমএসসি শেষ করে চাকুরির চেষ্টা করছে। পরিবারে মা ছাড়া কেউ ছিল না, বাবাও ছিল না। বসন্তের প্রথম দিনেই প্রত্যয়ে সিম শ্যাম গুরুগম্ভীর রূপ মাহিনুরের বেশ লেগেছিল। তার কয়েকদিনের মাথায় প্রত্যয় তার মাকে নিয়ে তাদের বাড়ির দোতলার একটা ঘরে ভাড়াটিয়া হিসেবে ওঠে। মাহিনুরকে পড়ানোর বদলেই বোধহয় তার বাবার কাছ থেকে এই আশ্রয়টুকু চেয়েছিল সে। তারপর রোজ দেখা, কখনো গিটার হাতে ছাদে কোনো টুংটাং আওয়াজ তোলার সময়, কখনো বা শেষ বিকেলে বই হাতে কার্নিশে পা ঝুলিয়ে পড়ার সময়, কখনো বৃষ্টিমুখর দিনে আধভেজা হয়ে ছাউনির নিচে বসে কফিতে চুমুক দেওয়ার সময়, কখনো বা ধমকে ভুলভাল অঙ্কের কঠিন ফর্মুলা বুঝিয়ে দেওয়ার সময়। মাহিনুর যে ঠিক কতবার তার প্রেমে পড়েছিল গুণে শেষ করা যাবে না। প্রত্যয় বোধহয় ষোড়শীর হৃদয়ের ব্যাকুলতা ঠিক বুঝতো বলেই হয়তো তার সাথে এমন নিষ্ঠুর খেলা খেলতে পেরেছিল। সে যাই হোক, প্রথম প্রত্যয় তেমন প্রশ্রয় না দিলেও সদ্য প্রস্ফুটিত ফুলের ন্যায় ষোড়শীকে অগ্রাহ্য সেও করতে পারেনি। বেশ সযত্নে কাছে টেনে নেয় তাকে, ভালোবেসে ফেলে দুজনকে। বেশ কিছুদিন তাদের সম্পর্ক গোপন থাকলেও একটা সময় ধরা পড়ে গিয়েছিল পরিবারের কাছে। মাহিনুরের প্রেমিক প্রিয় পিছু হটার মতো পুরুষ ছিল না, অন্তত তখন মাহিনুরের কাছে তাই মনে হয়েছিল। মাহিনুরের বাবা এক কথায় তাদের সম্পর্ক নাকচ করে দেয়, সেই সাথে ঘর ছাড়া হতে হয় তাদের। পরিশেষে যখন খানিকটা লড়াই ঝঞ্ঝাট ঝড় তুফান পাড়ি দিয়ে রাজি করিয়েছিল মাহিনুরের বাবাকে, কিন্তু তারপর কি হলো যা মাহিনুর কখনো কল্পনাতেও ভাবেনি তাই হলো। প্রত্যয় এলো না,
সেদিন সারা রাত বধূ সেজে অপেক্ষা করেছিল তার জন্য, তবে সেই অপেক্ষার পরিসমাপ্তি 5 বছরেও হয়নি। সেই প্রথম দেখায় মাহিনুরের ছোট্ট হৃদয়েও বসন্তের রং নিয়ে আসা ওই একই পুরুষই যে তার জীবনের সব রং শুষে নেবে, তা কি সে জানতো? না, জানতো না। মাহিনুর জানতো না ওই একই পুরুষই তার জীবন থেকে সব রং মুছে দেবে। এত কল্পনা জল্পনার মাঝে কারোর ডাকে পেছন ফিরে তাকায় মাহিনুর। কে ডাকছে সেটা লক্ষ্য করে উঠে দাঁড়ায়। পেছন ফিরে তাকাতেই এক পরিচিত অবয়ব সামনে চলে আসে। মাহিনুর কাঁদো কাঁদো চোখ নিয়ে সেদিকে এগিয়ে যেতে নিলে হঠাৎ একটা গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় তাকে। অস্ফুট আর্তনাদ করে হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে মাহিনুর। অন্ধকার রুমে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করল মাহিনুর। যেন সে কোনো এক বিশাল পাপের দায়ে এখানে বাঁধা পড়ে আছে। অন্ধকার বেদ করে একটি অবয়ব তার কাছে এগিয়ে আসছে। মাহিনুর নিজেকে খানিকটা গুটিয়ে নেয়। সূর্যের সূক্ষ্ম আলো চোখে মুখে পড়তে স্পষ্ট হয় তার চেহারা অবয়ব। প্রিয়, এটা তো প্রিয়। এই প্রিয়, প্রিয়, তুমি কেন আমাকে আটকে রেখেছ? এভাবে বেঁধে রেখেছ কেন আমায়? প্রিয় মুচকি হাসে। কি সুন্দর হাসি! বারে, আমি কখন তোমায় বাঁধলাম? তুমি নিজেই তো বাঁধা পড়লে। আমি করিনি তোমায় বন্দি, তুমি নিজে থেকেই তো তোমাকে আমার বন্দিনী করে রেখেছ। মাহিনুর খানিকটা চমকে ওঠে। সে তো এখানে ছিল না, সে তো রাস্তায়। তবে সে কি মারা গেছে না বেঁচে আছে? মাহিনুর অনুভব করার চেষ্টা করে কোথাও কোনো ব্যথা আছে কি না, তবে অদ্ভুতভাবে শরীরের ব্যথার লেশ মাত্র নেই। মাহিনুর কিছুটা বিভ্রান্তের মতো উত্তর করে, আমাকে মুক্তি দাও, তোমার ভালোবাসার রং বড্ড কালো, আমার চাই না। কি হলো শুনলে? প্রিয় শুনল কি শুনল না তা বুঝে উঠতে পারল না মাহিনুর। সে প্রতি উত্তরে হাসল মাত্র, কেবল হাসলই। মাহিনুর না থেমে পুনরায় বলে ওঠে, শুনছ না কেন? মুক্তি দাও আমায়, তোমার ভালোবাসার এই মায়া থেকে আমায় মুক্তি দাও, আমি আর সহ্য করতে পারছি না। হঠাৎ কোথাও মিলিয়ে গেল সে। মাহিনুর চট করে চোখ খুলল। ধড়ফড়িয়ে উঠে বসতেই নিজেকে আবিষ্কার করলো হসপিটালের স্বচ্ছ বিছানায়। শরীরে বড্ড যন্ত্রণা অনুভব হলো। সবচেয়ে বেশি ব্যথা লেগেছে মাথার পেছনটায়। তবুও নিজেকে ধাতস্থ করে সে এদিক সেদিক চোখ বুলিয়ে উপলব্ধি করল এটা হসপিটাল। ওই অন্ধকার ঘরটা আর তা সেই প্রিয় পুরুষটা কোথায়? মাহিনুরকে ধড়ফড়িয়ে উঠতে দেখে পাশ থেকে অস্থির কণ্ঠে ঐশ্বর্য বলে ওঠে, কি হয়েছে বাবুই, এভাবে উঠলি কেন? ভয় পেয়েছিস? ব্যথা করছে খুব? মাহিনুর পাশ ফিরে তাকায়। তার ঠিক পাশেই বসে আছে ঐশ্বর্য। ঐশ্বর্য মাহিনুরের ফুফতো বোন, তার বাবার সবচেয়ে বড় বোনের মেয়ে, মাহিনুরের সবচেয়ে প্রিয় ঐশী আপা। বয়স তার থেকে গুনে গুনে মাত্র 5 বছরের বড় হলেও মাহিনুরের কাছে সে মায়ের এক অপূর্ব নিদর্শন। বর্তমানে মাহিনুরের নিজের লোক বলতে একমাত্র ওই ঐশ্বর্য ছাড়া সে আর কাউকে গণ্য করে না। অবশ্য নিজের বলে গণ্য করার মতো কেউ নেই বললেই চলে। যারা আছে তারা কেউ নিজের নয়। মাহিনুরকে পুনরায় বিছানায় শুইয়ে দিতে দিতে ঐশ্বর্য বলে ওঠে, রাস্তায় ওভাবে কেউ ছোটে? একটা অঘটন ঘটে গেলে কি হতো? অবশ্য অঘটনের কিছু কি বাদ রেখেছিস তুই? মাহিনুর কাঁপা কাঁপা কণ্ঠে ছোট করে উত্তর দেয়, প্রিয় এখানে ছিল না। ঐশ্বর্য আবার তাকে চোখ রাঙায়। ধমক দিতে ইচ্ছে হলেও মাহিনুরের বিধ্বস্ত মুখখানা দেখে ধমকাতে পারল না। লক্ষ্মী বাচ্চা, অনেক তো হলো, নিজের জীবনটা তো প্রায় নষ্ট করেই ফেলেছিস। যতটুকু বাকি আছে ওই হতচ্ছাড়ার কথা ভেবে নষ্ট করিস না সোনা। এবার তো সত্যি সত্যি মুভ অন করা উচিত। মাহিনুর এবার কেঁদে দেয়।
আস্তে ধীরে উঠে বসে তারপর মিহি কণ্ঠে বলে ওঠে, প্রত্যয় এহসানই তো। ঐশ্বর্য মাহিনুরের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, অফিসে কি হয়েছিল সব শুনেছি বাবু, সেই সব বাদ দে, ঠিক মতো ওষুধ খাস না বোধ হয়। মাহিনুরের কান্নার বেগ যেন বেড়ে গিয়েছে। কান্নার চোটে কিছু বলতেও পারছে না মেয়েটা, যদিও মাথা আর হাত বাদে তেমন গুরুতর ব্যথা পায়নি কোথাও। তখন ঐশ্বর্য অফিস থেকে সবটা শুনে তাকে খুঁজতে খুঁজতে পেছন পেছন আসতেই হঠাৎ একটা ঘটনা চোখে পড়ে। সাথে সাথে মাহিনুরকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। তারপর প্রায় 7 ঘন্টা কোনো হুঁশ ছিল না। ঐশ্বর্য মাহিনুরের চোখের পানি মুছে দেয়, আদুরে গলায় বলে ওঠে, কাঁদিস না, প্রত্যয়টা না এমনি বড্ড রকচটা গোমড়া মুখো, যাকে তাকে যা তা বলে ফেলে, একটুতেই বেশি বেশি করে। ও না ছোটবেলা থেকে এমন হার্টলেস একটা, আমি ওকে খুব করে বকে দেবো কেমন। মাহিনুর হঠাৎ করে কান্না থামিয়ে দেয়। ঐশ্বর্যের একটা কথা তার কানে বিঁধছে, ছোটবেলা থেকে মানে। মাহিনুরের অনেক কিছু বলতে চেয়েও বলে উঠতে পারছে না, কেমন ইতস্তত বোধ করে। তবুও জড়তার সাথে বলে বসে, তুমি চেনো ওনাকে? ঐশ্বর্য মুচকি হেসে উত্তর দেয়, কেন চিনব না, আমার বাবার বন্ধুর ছেলে, ইশরাক এহসান আঙ্কেলের একমাত্র ছেলে। ছোটবেলার কথা মনে নেই তোর? ওই যে একবার তোকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম এহসান বাড়ি, তোর সেই ড্রিম প্যালেস মনে নেই কিছু? ঐশ্বর্যের কথায় না সূচক দুদিকে মাথা নাড়ায় মাহিনুর, অর্থাৎ তার কিছুই মনে নেই। আচ্ছা থাক, তার আর মনে করতে হবে না, এবার চুপটি করে শুয়ে পড়, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি কেমন। ঐশ্বর্য যেতে নিলে মাহিনুর পুনরায় তার হাত টেনে ধরে। আপা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? ধুর পাগলি, কথাটা বলেই নিজে নিজেই দাঁত দিয়ে জিভ কাটে ঐশ্বর্য। মেয়েটার মানসিক অবস্থা ভালো নেই। এই প্রিয় নামক ছেলেটা তার বোনকে কি জাদু করেছে তা সে বুঝে উঠতে পারছে না। একটা মেয়ে কাউকে কী করে এতটা ভালোবাসতে পারে? ওই ল্যাজছাড়া বাঁদরকে হাতের কাছে পেলে মেরে হাড়গোড় সব মাটিতে মিশিয়ে দিত। মনে মনে এই সব বকতে বকতে রুম থেকে বেরিয়ে যায় ঐশ্বর্য। যাওয়ার আগে বোনকে উদ্দেশ্য করে মিষ্টি হাসি দিতে ভোলে না সে। মাহিনুর বিছানায় গা এলিয়ে দেয়। প্রথমে প্রত্যয় এহসানকে প্রিয় ভাবলেও এখন কেমন একটা লাগছে। ইশরাক এহসানকে চেনে না এমন লোক খুব কমই আছে। প্রিয় এত বড় ব্যবসায়ীর ছেলে যদি হবে, তাহলে ওই চিলেকোঠার ঘরটায় কেন থাকতো? আর সে তো বলেছিল তার বাবা নাকি ছোটবেলাতেই মারা গিয়েছে, মা ছাড়া কেউ নেই তার। তবে কি ঐশ্বর্য আপা মিথ্যা বলছে? না না, হতেই পারে না। সে তো নিজের চোখে দেখে এসেছে প্রিয়কে এমডি চেয়ারে বসতে। মাহিনুরের আজও স্পষ্ট মনে আছে, সেদিন ছিল বর্ষার প্রথম দিন। সেদিন বর্ষা ঋতুর প্রথম ঝুম বৃষ্টিতে পৃথিবী স্নান করেছিল। এমন ওয়েদারে ভুনা খিচুড়ি ছাড়া চলে? একদমই না। যেমন কথা তেমন কাজ। সেদিন রাতের খাবারের মেনু ঠিক হয় ভুনা খিচুড়ি, সঙ্গে ইলিশ মাছ ভাজা আর ঝাল ঝাল কষা মাংস। সব মিলিয়ে দারুণ, সবটা মাহিনুরের পছন্দ। রাতের খাওয়ার সময় এক লোকমা মুখে নিতেই তার সকালের কথা মনে পড়ে যায়। সকালে ছাদে গাছগুলোতে পানি দেওয়ার সময় লুকিয়ে দেখেছিল প্রিয়কে শুধু কাঁচা মরিচ আর লবণ দিয়ে জল মেশানো ভাত খেতে। কথাটা মনে হতেই খাবারটা আর গলা দিয়ে নামলো না। বাড়ির সবাইকে এড়িয়ে বৃষ্টি মাথায় খাবার হাতে ছুটল দোতলায়। বার দুয়েক দরজা নক করতেই সামনে এসে দাঁড়ালো প্রিয়। চোখের চশমাটা ঠিক করতে করতেই বলে উঠল, এত রাতে এখানে কি চাই তোমার? মাহিনুর হাসি হাসি মুখ করে উত্তর দেয়, এত রাতে কোথায়, সবে তো 9টা বাজে স্যার। প্রিয় ফুস করে নিঃশ্বাস ছেড়ে উত্তর দেয়, কি চাই? মাহিনুর হাতে থাকা খাবারের বাটিটা দেখিয়ে উত্তর দেয়, বাবা বলল যাও মাহিনুর, তোমার স্যারকে এগুলো দিয়ে এসো, তাই এলাম স্যার। ভালো করিনি বলুন? কথাটা বলে বোকা বোকা হাসে মাহিনুর। তারপর মাথা উঁচিয়ে এদিক সেদিক দেখে বলে, আন্টি কোথায়? উনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? সরুন তো, ভেতরে দেখে আসি একটু। প্রিয় হাত বাড়িয়ে তাকে বাধা দেয়, কোনো প্রয়োজন নেই, যাও এখান থেকে। কিন্তু এগুলো? বললাম তো চাই না। তোমার বাবাকে
বলো, এত দয়া দেখাতে হবে না আমায়, আমি কারোর দয়া চাই না। তারপর মুখের ওপরই ধপ করে দরজাটা লাগিয়ে দেয় প্রিয়। মাহিনুর থম মেরে দাঁড়িয়ে যায়, সজোরে চেঁচিয়ে বলে ওঠে, আপনাকে না খাইয়ে যাব না স্যার, কিছুতেই না, আর আমিও খাবো না। কথাটা প্রিয় পর্যন্ত পৌঁছালো কিনা জানা নেই, তবে সে মনে মনে শপথ নিয়েছে প্রিয়কে না খাইয়ে সে যাবে না। যেই কথা সেই কাজ। মাহিনুর কতক্ষণ খাবার হাতে দাঁড়িয়ে রয়েছে তা সে নিজেও আন্দাজ করতে পারছে না। এদিকে বৃষ্টির তীব্রতা ঝটকানিতে গা ভিজে জবজবে হয়ে গেছে। অনেক সময় পর খট করে দরজা খুলে বেরিয়ে আসে প্রিয়। মাহিনুরকে হাতে থাকা বাটিটা নিয়ে পানিতে ভিজে যাওয়া জবজবে খিচুড়ি পরপর 2 লোকমা মুখে পুরে নেয়। তারপর পানিতে লেপ্টে যাওয়া মাহিনুরের চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে বলে ওঠে, খাওয়াতে চেয়েছো, খেয়েছি, এখন নিচে যাও নূর। আর শোনো, এই রকম পাগলামি কখনো করো না। যদিও আমার ভালোই লেগেছে, তাতে কি, তোমার তো কষ্ট হলো। সেদিন মাহিনুর আর একবারও পেছন ফিরে তাকায়নি, হয়তো লজ্জায়, নয়তো সংকোচে, হতে পারে অভিমানে। তবে পেছন ফিরে সে আর তাকায়নি প্রিয়র সেই নীল চোখের দিকে। এক ছুটে নিচে নেমে এসেছিল, খুব করে কেঁদেছিল সে। এটা সুখের কান্না না দুঃখের তা সে আজও বুঝে উঠতে পারে না। তারপর জ্বরে পড়ে 7 দিন আর দর্শন পায়নি প্রিয়র। ইস, কি তীব্র আকর্ষণ! ওই 7 দিনে প্রিয়র প্রতি আকর্ষণ যে কয়েক গুণ বেড়ে গিয়েছিল তা আজও চুম্বকের ন্যায় টানে তাকে। এইসব কথা ভাবতে ভাবতেই মাহিনুরের চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল টুপটাপ ঝরে পড়ল। প্রিয়রা যে আর্থিকভাবে কতটা অসচ্ছল ছিল তা সে নিজে চোখে দেখেছে। একবার দুবার নয়, বারংবার দেখেছে। উপার্জন বলতে প্রিয়র ওই টিউশনে কয়েকটা টাকা ছাড়া আর কিছুই ছিল না। সাদে তো আর তার বাবা তাদের মাঝে ভিলেন হয়ে ঢুকে পড়েছিল না। তবে ঐশী আপু যে বলল প্রিয় অনেক বড় লোক, না না, ঐশী আপু তো প্রিয় বলেনি, বলেছে প্রত্যয়, প্রত্যয় এহসান। তবে কি প্রিয় এবং প্রত্যয় দুজনে আলাদা মানুষ? মাহিনুর মাথাটা দুহাতে চেপে ধরে চোখটা বন্ধ করে। না, আর ভাবতে পারছে না সে। প্রিয়র ওই নীল চোখ দুটো সে তো দেখেছে। এইটুকুর মাঝে ঐশ্বর্য উদ্বিগ্ন গলা কানে যায় মেহনুরের। লক্ষ্মী ছানা, খুব কি কষ্ট হচ্ছে? আপাকে বল, ডাক্তার ডাকবো? মাহিনুর চোখ খুলে তাকায়, তবে তার দৃষ্টি ঐশ্বর্যে নয়, বরং ঐশ্বর্যের পাশে দাঁড়ানো প্রত্যয় এহসানের দিকে নিবদ্ধ হয়। কি প্রয়োজন ওনার এখানে? কি চাই ওনার? মাহিনুরের আগুন ঝরানো কণ্ঠে প্রশ্নের প্রতি উত্তরে প্রত্যয় এহসানের বরফ শীতল উত্তর, তবে বলছো আমাকে প্রয়োজন নেই তোমার, তাই তো? মাহিনুর বারবার নিজেকে প্রত্যয়ের হাত থেকে ছুটানোর চেষ্টা করছে। অন্যদিকে প্রত্যয় যেন আরও শক্ত করে তার হাতটা চেপে ধরে রেখেছে, যেন এক্ষুনি হাতটা ভেঙে গুড়িয়ে দেবে। কিছুক্ষণ আগে প্রত্যয় এহসান অনাকাঙ্ক্ষিত একটা কাজ করে বসে। মাহিনুরকে রিলিজ দিয়ে দিলে বিল কাউন্টারে ঐশ্বর্যের জায়গায় বিল প্রত্যয় পরিশোধ করতে নিলে এতে বাদসাধে মাহিনুর। তবে প্রত্যয় তাতে থুড়ি কেয়ার না করে বিল দিয়ে দেয়। মাহিনুর তাতেই বেজায় চটে যায়। এই লোকটা কেন বিল দেবে? হোক না সে প্রিয় নতুবা প্রত্যয় এহসান, তার জন্য সে এই অপরাধীকে কিছু করতে দেবে না, একটুকুনও না। মাহিনুর কম নয়, প্রত্যয়কে প্রিয়র জায়গায় বসিয়ে ঠিক জোচ্চর, খব্বিশ, খচ্চর সকল প্রকার গালমন্দ এক নাগারে চালিয়ে হৃদয়ের সামান্যতম ভার কম করে নেয় সে। এদিকে প্রত্যয় এহসানও দমে যাওয়ার পাত্র নয়। রাগের বশে সেও 2-4টে কথা শুনিয়ে দিয়েছে, যেমন, আপনার তো মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি মিস মাহিনুর। আপনারা উপরে উপরে নিজেদের নিষ্পাপ দেখিয়ে অন্তরে কলঙ্ক নিয়ে ঘুরবেন। বিল আমি যেচে দিতে চাইনি। ঐশ্বর্য বলেছিল আপনি অসহায়, কারোর ফেলে যাওয়া উৎকৃষ্ট
তাই দয়া করে দিতে চেয়েছিলাম। অবশ্য আরও একটা কারণ আছে। আপনার অ্যাক্সিডেন্টের দায় খানিকটা হলেও আমার, যদিও বেশিরভাগ আপনার। তাতে কি? সে পাপমোচন করাই আমার উদ্দেশ্য ছিল। সে যাই হোক, আপনি কি আরও ক্ষতিপূরণ অর্থাৎ টাকা চাইছেন? টাকার অঙ্কটা কি কম হয়ে গেল? চাইলে বলুন, অর্থের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল মাহিনুরের ধৈর্যের বাঁধ ভাঙার জন্য। রাগে গজগজ করতে করতে সে এগিয়ে যায় প্রত্যয়ের দিকে। অনাকাঙ্ক্ষিতভাবে তার বাম গালে ঠাসিয়ে একটা চড় বসিয়ে দেয় সে। আমি কি নিজেকে বিক্রি করতে এসেছি যে আপনি টাকার অঙ্কে আমাকে মাপছেন? এক চড়ে দমে না গিয়ে দাঁতে দাঁত পিষে বরং আরেকটা চড় বসাতে যাবে অমনি প্রত্যয় খপ করে তার হাতটা ধরে ফেলল। শক্ত করে চেপে ধরে দৃঢ় গলায় বলে ওঠে, তোমার মতো মেয়ের সাহস কী করে হয় আমার গায়ে হাত তোলার? তুমি কি ভেবেছ মেয়ে বলে ছেড়ে দেব? এতটুকু বলে সে আরও জোরে চেপে ধরে মাহিনুরের হাতটা, যেন এক চাপাই ভেঙে গুঁড়িয়ে দেবে। ব্যথায় কাতর কণ্ঠে চেঁচিয়ে ওঠে মাহিনুর। এতক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ঐশ্বর্যের হুঁশ ফেরে। এদিকে মাহিনুর বড্ড হাঁসফাঁস করছে, কিন্তু প্রত্যয়ের তীক্ষ্ণ দৃষ্টি আর দৃঢ় শক্ত বন্ধন থেকে কিছুতেই ছোটার উপায় নেই তার। ঐশ্বর্য কিছুটা ভড়কে গিয়েই বলে ওঠে, এই প্রত্যয় ছাড়ো, কি করছো? ও অসুস্থ। তবে প্রত্যয় যেন তাতে বিন্দুমাত্র হেলদোল নেই। ঐশ্বর্য যেন প্রত্যয়কে চিনতেই পারছে না। এই কেমন রূপ তার! প্রত্যয় এহসানকে সে চেনে জন্মের পর থেকেই। প্রত্যয় ভাই তো এমন নয়, তার বনি বা কেন এত পাগলামি করছে? তাদের এই রকম ধস্তাধস্তির মাঝে মাহিনুর কিছুটা স্থির হয়। তারপর কিছুক্ষণের মাঝেই প্রত্যয়ের ওপর শরীরের সকল ভার ছেড়ে দিয়ে ঢুলে পড়ে মাহিনুর। হুঁশ হারিয়েছে সে। প্রত্যয়ের দুনিয়া ভস্ম করা রাগ যেন মাহিনুর পানি পানি হয়ে গেল। অন্য হাতটা দিয়ে পরম যত্নে মাহিনুরকে কাছে টেনে নেয়। এদিকে ঐশ্বর্যের অবস্থা নাজুক হয়ে দাঁড়িয়েছে। এবার সে না পেরেই কেঁদে দেয়। প্রত্যয় প্রচণ্ড বিরক্তি নিয়ে মুখ দিয়ে চ উচ্চারণ করে। ঐশ্বর্য, তুই আবার শুরু করিস না। আমার বাবুইয়ের সাথে এমন কেন করছো তুমি প্রত্যয় ভাই? ওকে বারবার কেন এভাবে? প্রত্যয় ওকে থামিয়ে দেয়। তোর নির্হারা ছন্নছাড়া বাবুই পাখির সাথে আমি কিছুই করিনি। তুই দেখিসনি ওর কত বড় সাহস আমার গায়ে হাত তোলে? প্রত্যয় এহসানের গায়ে হাত দেয়। ওকে পুলিশে ডেকে 14 শিকের ভাত খাওয়াচ্ছি না, এই বিচ্ছুটার কপাল। এতটুকু বলেই থেমে যায় প্রত্যয়। পাঁজা কোলে করে তুলে নেয় মাহিনুরকে। ঐশ্বর্য আরেক দফা চমকে যায়। ডাক্তার ডাকি প্রত্যয় ভাই? বনুর শরীর ভালো নেই। আবার কি হলো কে জানে? প্রত্যয় বাইরের দিকে হাঁটা ধরে। উত্তর দেবে না করে উত্তর দেয়, কোনো প্রয়োজন নেই। বেশি এক্সাইটমেন্টে হুঁশ হারিয়ে গিয়েছে। দুগালে রিটার্ন দুটো চড় বসিয়ে দিলেই দেখবি লাফিয়ে উঠবে। ঐশ্বর্য চোয়াল ঝুলিয়ে দাঁড়ায়, বুঝার চেষ্টা করে কথার অর্থ। প্রত্যয় কিছুটা বিরক্ত হয়ে বলে, বাড়ি গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। না না, ডাকি না ডাক্তার, বললাম তো প্রয়োজন নেই। ঐশ্বর্য আর কথা বাড়ায় না। কথা বাড়িয়েও লাভ নেই। এই কঠোর পুরুষ একবার যদি সিদ্ধান্ত নিয়ে নেয় তা ফেরানোর ক্ষমতা পৃথিবীর কারণ নেই। ঐশ্বর্য এক রকম ছুটে ছুটেই আসে প্রত্যয়ের পিছু পিছু। সে গাড়িতে উঠে বসে প্রত্যয় এহসান মাহিনুরকেও পেছনের সিটে শুইয়ে দেয়। ঐশ্বর্যের কোলে রাখে মাহিনুরের মাথাটা। তারপর কড়া নির্দেশসূচক বাক্য বলে ওঠে, তোর ছানাকে শক্ত করে চেপে ধর, এবার পড়লে কিন্তু সোজা পটল তুলবে। এটুকু বলেই সে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। ঐশ্বর্য গোমড়া মুখে উত্তর দেয়, এভাবে বলো না। এতটুকু বাচ্চা মেয়ের এত ছোট ভাঙা হৃদয় নিয়ে কি করে বেঁচে আছে তাই ভেবে পায় না। কত কষ্ট সামলে রেখেছে জানো? মরার কথা বললে বড্ড ভয় হয় সে ছোট থেকে। প্লিজ তোদের এই মেলোড্রামা বন্ধ কর। এতই যদি সমস্যা থাকে তবে ওকে চাকরিতে কেন পাঠাচ্ছিস? বাপদাদার জমিদারি ভাঙিয়ে খেলেই তো পারিস।
শুধু শুধু অফিসের একঘর লোকের সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিল। ঐশ্বর্য কাঁদো কাঁদো মুখ করে উত্তর দেয়, এমন করে বলো না, ওর মাথা ঠিক নেই, চাকুরিটা ওর সত্যিই প্রয়োজন। প্রত্যয় কপাল কুঁচকে প্রশ্ন করে, আর্থিক সমস্যা? তোদের দেখে তো তেমন মনে হয় না। যতদূর জানি তোরা মির্জা না, খানদানি জমিদার, নয়তো তুই সাপোর্ট করলেই পারিস। ঐশ্বর্য মাথা নাড়ে, ঠিক তেমনটা নয়, তবে বলতে গেলে তেমনই। চাকরি করলে কিছু টাকাও উপার্জন করতে পারতো, আবার কাজের মধ্যে থাকলে মনটাও। তোর বোনের মাথায় সমস্যা আছে? বেশ ক্যাজুয়ালি প্রশ্নটা করেছিল প্রত্যয়। তাতে সম্মতি জানিয়ে মাথা নাড়ে ঐশ্বর্য। বছর 5 আগে বড় একটা ধাক্কা খেয়েছিল, খুব বড়সড় হার্ট ব্রেক হয়েছিল। তারপর থেকেই বড্ড বেশি ভেঙে পড়েছিল মেয়েটা। আমরা তো তখন শিউলে ছিলাম, মনে নেই তোমার? প্রত্যয় মাথা নাড়ে। আমি তখন ওর পাশে থাকতে পারিনি, ফেরার পর যতটুকুই পেরেছি সুস্থ করার চেষ্টা করেছি। প্রত্যয় মাথা নাড়ে। চাকরি পেলেই সুস্থ হবে? ঐশ্বর্য বিরক্ত হয়। তুমি বুঝেও না বোঝার ভান করছো কেন প্রত্যয় ভাই? জানো না কাজের মধ্যে থাকলে মানুষের মন ভালো থাকে? প্রত্যয় উত্তর করে, তোর বোনের শিক্ষাগত যোগ্যতা একবারেই কম, অন্তত এহসান গ্রুপ জয়েন করার জন্য। পিয়নের চাকরিতে তো আর বসিয়ে দিতে পারবো না। তোর কথা রাখার জন্য হলেও ওকে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে রেখে দিলাম, সুস্থ হলে অফিসে পাঠিয়ে দিস। ঐশ্বর্য অবাক হয়, হেল্পিং হ্যান্ড? তুমি কি পিএ বা অ্যাসিস্ট্যান্ট বলতে চাইছো? প্রত্যয় এহসান তাচ্ছিল্যের হাসি হেসে উত্তর দেয়, পাগল, ওর অত যোগ্যতা আছে নাকি? আন্ডার গ্র্যাজুয়েট একজন লেডি, ও পারবে আমাক সামলাতে? ঐশ্বর্য ভ্রু কুঁচকে তাকায়। প্রত্যয় কথার ধাঁচ ঠিক বুঝে উঠতে পারছে না সে। প্রত্যয় মুচকি হেসে বলে ওঠে, অফিসে আমার টুকটাক কাজ করবে, ব্যাস এইটুকুই। আমি কারান জোহার নয় যে নেপোটিজম পিএইচডি করে ফেলব। কোনো হায়ার পোস্ট আমি ওকে অফার করতে পারবো না। এবার ঐশ্বর্য ফিক করে হেসে দেয়। এত সিরিয়াস কথার মাঝেও লোকটা কি করে পারে এমন কথা বলতে? এই জন্য বোধহয় প্রত্যয় ভাই তার এত ভালো লাগে। স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় সব কিছুতেই সে প্রত্যয়ের লেজুর ধরেই ছিল। যদিও প্রত্যয় তার বছর 2 সিনিয়র, তাতে কি, এক জায়গাতে থাকার দরুন রোজই এক ঝলক দেখা হতো, এই অনেক। মাহিনুরকে রুমে এনে শুইয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাটটা ঐশ্বর্যের। এখানে ঐশ্বর্য আর মাহিনুর একাই থাকে। মির্জা বাড়িতে ঠাঁই হয়নি মাহিনুরের। ঐশ্বর্য দেশে ফিরেই তাকে নিজের কাছে রেখেছে। মাহিনুরের বাবা মির্জা মুস্তাফিজুর রহমান পেশায় ব্যবসায়ী ছিলেন। একসময় অবশ্য তারা খানদানি জমিদার থাকলেও বর্তমানের প্রভাব প্রতিপত্তি কোনোটাই কম নয়। মির্জা সাহেবের বড় বোনের মেয়ে ঐশ্বর্য, এক ছেলে অনিকেতও রয়েছে, তবে মূলত তারা সবাই বিদেশেই সেটেলড। খুব ছোটবেলায় মাহিনুরের মা তাকে ছেড়ে চলে যায়। বাবা এবং সেজ ফুপু অনামিকা আর ছোট চাচা শাহেদের কোলেপিঠেই বড় হয়েছে সে। পরিবারের বড় ছেলে হওয়ায় দাদার ব্যবসা থেকে শুরু করে আধিপত্য সবটাই ছিল মুস্তাফিজুরের দখলে। তা নিয়ে অবশ্য তার 2 ভাই বোনের সমস্যা থাকলেও মুখে প্রকাশ করার সুযোগ তাদের কখনোই হয়নি। তার পেছনে আরেকটা কারণ, টাকা পয়সার ব্যাপারে কখনো কোনো কার্পণ্য করেননি মুস্তাফিজুর। মুস্তাফিজুরের হৃৎপিণ্ড ছিল তার মেয়ে মাহিনুর, এক কথায় মেয়ে অন্তঃপ্রাণ। ড্রয়িং রুমে বসে আছে প্রত্যয়। ঐশ্বর্য কিচেনে কফি বানাতে ব্যস্ত। প্রথমবার প্রত্যয় তার ঘরে এসেছে, তাকে কিছু না খাইয়ে ছাড়বে না। এমন চমৎকার লোককে কি ছাড়া যায়? প্রত্যয় বেশ কিছু সময় না করে অবশেষে হার মানে। ঐশ্বর্যকে সে ছোটবেলা থেকেই চেনে। প্রচণ্ড ভদ্র শান্ত স্বভাবের মেয়ে সে যখন আগ বাড়িয়ে জেদ দেখালো তখন আর না বলে চলে যেতে পারল না। পায়ের উপর পা তুলে ফোন চাপছিল প্রত্যয়। এর মাঝে কারোর উপস্থিতি বোধ আসতেই সামনে মুখ তুলে তাকায়। সামনে মাহিনুর এসে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। প্রত্যয় কপাল কুঁচকে তাকায় সেই দিকে। তারপর পুনরায় মোবাইলে মনোযোগ দিতে দিতে বলে ওঠে, নিশ্চয়ই ক্ষমা চাইতে এসেছেন মিস মাহিনুর? সমস্যা নেই,
ঐশ্বর্যের জন্য না হয় আরেক দফা ক্ষমা করেই দিলাম। মাহিনুর দরজায় চৌকাঠ ধরে নিজেকে ধাতস্থ করে, তারপর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ক্ষমা? থু, আপনার কাছে কেন চাইব? বেঈমান, বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ। ক্ষমা যদি চাইতেই হয় নিজের কাছে চাইব। আপনার মতো বহিরূপী জন্য নিজের আত্মাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি। তুমি শুনতে পাচ্ছ প্রিয়? আমি আর তোমাকে চাই না, চাইবও না কখনো। প্রত্যয় এহসান মোবাইল ফোনে নিজের দৃষ্টি স্থির রেখে উত্তর করে, বিবাহিত নারীদের নিজের স্বামী ছাড়া অন্য পুরুষদের চাইতে নেই, এতে কলঙ্ক লাগে। চাঁদের কলঙ্ক মানুষ গ্রহণ করলেও কলঙ্কিত নারী পুরুষ কখনোই গ্রহণ করে না। আমি অন্তত করব না। এটুকু বলেই সে মাইনুরের দিকে নিজের দৃষ্টি স্থির করে, সেই ধূসর নীল চোখ। মাহিনুর এবারও বড়সড় ধাক্কা খায়। এমন তীব্র যন্ত্রণা সেই 5 বছরে একবারও অনুভব করেনি। মাহিনুর আরও কিছু বলতে যাবে, তার পূর্বে প্রত্যয় এহসান উঠে দাঁড়ায়, যেতে যেতে বলে যায়, আপনি আমাকে যে বা যা ভাবছেন আমি সে নই, কিংবা তেমনটা আমি নই। আমি প্রত্যয় এহসান। ঐশ্বর্যকে বলে দেবেন ওকে না জানিয়েই যাওয়ার জন্য আমি খুবই দুঃখিত। তবে আপনার সঙ্গে করা ব্যবহারে মোটেও দুঃখিত নই মিস নূর। চলবে।